রাজধানী সহ দেশের অনেক জায়গায় তীব্র গ্যাস সংকট। দিনে ১২০ কোটি ঘনফুট পর্যন্ত ঘাটতি। ফের দাম বাড়লে বিপাকে পড়বে শিল্প খাত। গ্যাস পাচ্ছি না, সরকারকে ১০৮০ টাকা বিল দিচ্ছি। এখন যদি গ্যাসের সিরিয়াল দেই তাহলে মনে করেন 2 ঘন্টার সময় 1.5 ঘন্টার সময় যাবে। প্রথমবার ভ্যাটের আওতায় ব্রডব্যান্ড সেবা কমবে গ্রাহক, বলছেন অপারেটররা। মুঠোফোন ইন্টারনেটে খরচ বাড়ায় ক্ষতির শঙ্কায় প্রযুক্তি খাত। দেশ থেকে অর্থ পাচার বন্ধ হয়েছে, দাবি গভর্নরের। হুন্ডি কমায় গেল 6 মাসে, রেমিটেন্স বেড়েছে $3 বিলিয়ন বেশি। একদিনে সারা দেশে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয়, সিলেটে সিইসি। সংস্কার কমিশনের প্রতিবেদনের পর নিবন্ধন নিয়ে পরিকল্পনা। স্বাগত। এখন ঢাকা। পুরো আয়োজনের সঙ্গে আছে উজ্জ্বল হাফিজ। রাজধানী সহ সারা দেশে দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট। ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকতে হচ্ছে ফিলিং স্টেশনে। ক্ষতিগ্রস্ত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন। এরই মধ্যে শিল্প খাতে গ্যাসের দাম 2.5 গুণ বাড়াতে চায় সরকার। সংশ্লিষ্টরা বলছেন, দাম বাড়লেও সরবরাহ বাড়ার সম্ভাবনা নেই। এতে শিল্প খাতে নতুন চ্যালেঞ্জ তৈরির পাশাপাশি প্রভাব পড়বে বাজারে। বিস্তারিত জানাচ্ছেন দেলোয়ার দোলন। কলেজ শিক্ষিকা রহিমা বেগম এক যুগেরও বেশি সময় বসবাস মিরপুরের পল্লবী এলাকায়। তৈরি করছেন 4 সদস্যর পরিবারের দুপুরের খাবার। লাইনের গ্যাস থাকার পরও চুলায় জ্বলছে না আগুন, যে কারণে রান্নার এই ভিন্ন ব্যবস্থা। আগে যেমন মাঝে মধ্যে কিছুটা থাকতো, যেমন সকাল 7টার দিকে আমরা রান্না করতে পারতাম, 7টার আগে হলে। তো এখন দেখা যাচ্ছে যে 5টার পরে হলে আমরা রান্না করতে পারি না, ভোর 5টা বলছি। শুধু পরিবারটি নয়, পল্লবীর অধিকাংশ বাসিন্দার অভিযোগ একই। এলাকাটিতে সারা বছরই লেগে থাকে তীব্র গ্যাস সংকট। দীর্ঘদিন এখানেই থাকে, ইদানিং এসে আরো বেশি প্রকট টাকা ধারণ করছে গ্যাস। রাত 12টার পরে একটা আসে টুকটাক এইগুলা দিয়ে কোনো কাজ হয় না। আর সারাদিন ধরেন যে না খেয়ে দিন যায়। গ্যাস পাচ্ছি না, সরকারকে ১০৮০ টাকা বিল দিচ্ছি। আবার প্রতিটা সিলিন্ডার 1500 টাকা দিয়ে কিনতেছি। এমন অবস্থার প্রায়শই সাক্ষী হতে হয় এলাকার খাবারের হোটেলগুলোকে। গ্যাস থাকে না, এই জন্য আমগানের চাপটা বেশি পড়ে। তখন দেখা গেছে যে আমার ঘরেতে বেশি হলো পার্সেল, ভাত লাগবে, তরকারি লাগবে, গ্যাস থাকে না, এই জন্য আসে দাঁড়ায় থাকে। এদিকে শীতের শুরু থেকে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে নগরীর ফিলিং স্টেশনে। দীর্ঘ অপেক্ষার পরও মিলছে না গ্যাস। এখন যদি গ্যাসের সিরিয়াল দেই তাহলে মনে করেন 2 ঘন্টার সময় 1.5 ঘন্টার সময় যাবে। 3-4বার গ্যাস লইলে আমরা সময় কি পাবো? গাড়িতে গ্যাস দিতে লাগলেও অনেক টাইমে গ্যাস যাইতে চায় না, এরকম হয়। অনেকক্ষণ পার হওয়ার পরে যেই পরিমাণে গ্যাস পাই, এতে আসলে আমাদের যে সময়টা যায়, এটা অনেকটা পণ্ডশ্রমের মতো অবস্থা। তিতাস কর্তৃপক্ষ বলছে, মাতারবাড়ির মহেশখালীতে একটি ভাসমান রিগ্যাসিফিকেশন ইউনিট বন্ধ থাকায় গ্যাস সংকট বেড়েছে। তিতাসের জন্য অ্যালোকেট করে এতখানি, এখান থেকে আমি বিদ্যুতে দিব কতখানি, সারে দিব কতখানি, ডোমেস্টিকে দিব কতখানি, শিল্পতে দিব কতখানি, এগুলো ভাগ করা আছে। তো ওই অ্যালোকেশন অনুযায়ী আমি যতটুকু পাচ্ছি সেই অনুযায়ী দিতে গিয়ে কিছু তো গ্যাসের চাপজনিত সমস্যার কারণে সব জায়গায় গ্যাস পাচ্ছে না। এ হাহাকার শুধু বাসাবাড়িতে নয়, শিল্প কলকারখানার ঘুরছে না চাকা। ক্রেতা ধরে রাখতে ভর্তুকি দিয়ে বিকল্প ব্যবস্থায় কারখানা চালু রাখছেন শিল্প মালিকরা। এর মধ্যে শিল্প খাতে গ্যাসের দাম 2.5 গুণ বাড়াতে চায় সরকার। আওয়ামী লীগ সরকারের আমলে নিরবিচ্ছিন্ন সরবরাহের কথা বলে দাম 150% বেশি বাড়ানো হলেও গ্যাস পায়নি শিল্প খাত। সংশ্লিষ্টরা বলছেন, দেশীয় গ্যাসের উৎপাদন ক্রমেই কমছে। আগামী 2 বছরেও নতুন টার্মিনাল চালুর সম্ভাবনা নেই। আমার গ্যাসের উৎস অনুসন্ধান হয়নি। এখনও যদি ভোলার গ্যাস এবং সাতক ইস্টের গ্যাসটাই যদি শুধু কাজে লাগানো হয়, তাহলেও 5 বছরের জ্বালানি নিরাপত্তা অর্থাৎ গ্যাসের চাহিদা কমে যায়, পূরণ করা সম্ভব। বর্তমানে দেশে গ্যাসের দিনের অনুমোদিত লোড 535 কোটি ঘনফুট। এর বিপরীতে দিনে 380 থেকে 400 কোটি ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে। এর মধ্যে সর্বোচ্চ সরবরাহ করা হয় 280 থেকে 300 কোটি ঘনফুট গ্যাস। এতে ঘাটতি থাকছে দিনে 100 থেকে 120 কোটি ঘনফুট।
পেট্রোবাংলার প্রস্তাবে সবচেয়ে বেশি বিপাকে পড়বে নতুন শিল্প কারখানা। এছাড়া তৈরি পোশাক ও বস্ত্র খাতের কারখানার খরচ বাড়বে, দাম বাড়বে বেকারি সহ বেশ কিছু পণ্যের, বাধাগ্রস্ত হবে নতুন বিনিয়োগ। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। গ্যাস সংকটে চরম দুর্ভোগে কুমিল্লার বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির প্রায় 5 লাখ গ্রাহক। আবাসিক, বাণিজ্যিক ও শিল্প খাতে সর্বত্রই একই ভোগান্তি। বিশেষ করে কুমিল্লা নগরী ও আশেপাশের এলাকাগুলোতে এই সংকট তীব্র আকার ধারণ করেছে। 30 বছর আগে স্থাপিত পাইপলাইনে বর্তমান চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করতে না পারায় তৈরি হয়েছে এই সংকট। এছাড়া চাহিদা অনুযায়ী গ্যাসের উৎপাদন হচ্ছে না বলে জানিয়েছে বাখরাবাদ কর্তৃপক্ষ। মাসুদ আলমের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন বাসির আহমেদ। কুমিল্লা নগরীসহ আশপাশের এলাকায় তীব্র গ্যাস সংকট। ভোর থেকে রাত অবধি বেশিরভাগ এলাকায় চুলায় জ্বলছে না আগুন। গেল 1 মাস ধরে কুমিল্লা নগরীর নূরপুর, সংগ্রাস, চকবাজার, চাঁদপুর, শুভপুর সহ বেশিরভাগ এলাকায় গ্যাসের এই সংকট চরমে। রান্নার সময় গ্যাস না থাকায় সিলিন্ডার গ্যাস আর মাটির চুলায় রান্না করতে বাধ্য হচ্ছেন গৃহিণীরা। একই অবস্থা হোটেল রেস্তোরাঁগুলোতেও। সেখানেও গ্যাসের সংকট তৈরি হওয়ায় লোকসানে ব্যবসায়ীরা। গ্যাসে রান্না পারি না, গরম হোক শীত হোক। আমরা রাতের 5টার সময় গ্যাস, যা রাতের 12টার সময় গ্যাস। আমরা রান্না বাইরে কোনো খাইতে পারি না, গ্যাস বিল ঠিকই দিই। এই লাকড়ি দিয়ে রান্না করতেছি, এদিকের থেকে খুঁজে আনি, এদিকের থেকে গাছ কাটে আনি, এইভাবে আর কি রান্না করতেছি। আমাদের কষ্ট হয়। 4টার সময় শুরু করে ফাঁক করনে, এরপরে রান্না বাড়ি করে সেটাতে তাড়াতাড়ি করে এই ফালাইরা আর কি। সকালবেলা আমাদের সবজি, ডাউল, বিরিয়ানি, সোপা, এটা ফাঁক করে দিও পরোটা। তো স্পিড কমে যায়, স্পিড কমার কারণে কাস্টমার থাকে, পর্যাপ্ত পরিমাণ সাপ্লাই দিতে পারি না আমরা। এদিকে কুমিল্লার বিসিক শিল্পনগরী, ইপিজেড সহ জেলার ছোট বড় বিভিন্ন শিল্প কারখানায় উৎপাদনে পড়েছে নেতিবাচক প্রভাব। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির আবাসিক, বাণিজ্যিক এবং শিল্প খাতের 5 লক্ষাধিক গ্রাহক একই ভোগান্তিতে। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষ বলছে, কুমিল্লা সহ 6 জেলায় আবাসিক, সিএনজি ফিলিং স্টেশন, বিসিক শিল্পনগরী, ইপিজেড, সার কারখানা, ছোট বড় শিল্প প্রতিষ্ঠান ও বিদ্যুৎ স্টেশন কেন্দ্রসহ বিভিন্ন খাতের গ্রাহক রয়েছে। দিন দিন গ্যাসের চাহিদা বাড়লেও উৎপাদন বাড়ছে না। সরবরাহের ঘাটতির কারণেই হয়তো বা কিছু কিছু জায়গায়, বিশেষ করে ডাউন স্ট্রিমে হয়তো বা স্বল্পচাপ পরিস্থিতি বিরাজ করে। আর শীতকালে বেশি হয়, আপনার জানেন পাইপলাইনে হাইড্রেন্টের বিষয় হয়। জায়গার সহায়তায় একটা করতে চাচ্ছি যে পাইলট তারা একটু করে দেখবে যে কোন জায়গাটায় আমাদের আসলে রিহ্যাব করা দরকার পাইপলাইন। সেই পরিকল্পনা রয়েছে, আমাদের গ্র্যাজুয়ালি একটা রিহ্যাব করবো, যেহেতু বাজেটের বিষয় তো রয়েছে। গ্যাসের সংকট নিরসনে বিভিন্ন সময় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন এবং পাইপলাইন অপসারণেও কমছে না অপরাধীদের দৌরাত্ম্য। মাসুদ আলম, এখন, কুমিল্লা। চট্টগ্রামে ইপিজেডে কয়েকটি কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষ চলছে। নিয়ন্ত্রণের চেষ্টা করছে সেনাবাহিনী, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী। ঘটনাস্থলে আছেন সহকর্মী হোসেন জিয়াদ। বিস্তারিত জানবো তার কাছ থেকে। জিয়াদ, জানাবেন শ্রমিকদের মাঝে সংঘর্ষের কারণ কি আর এখন কি পরিস্থিতি? মূলত আজকে দ্বিতীয় দফায় মূলত সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। আমরা আজকে এখানে এসে শ্রমিকদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, মূলত ইপিজেডের একেবারে ঢোকার মুখের কারখানা আমরা যেখানে আছি সেটি জেএমএস পোশাক কারখানা। এটি বাংলাদেশি মালিকানাধীন একটি কারখানা। তার ঠিক সামনে একই সড়কে অবস্থিত আরেকটি কারখানা মেরিমো লিমিটেড, সেটি বিদেশি মালিকানাধীন। আমরা এখনো পর্যন্ত যতটুকু জেনেছি সেটি কোরিয়ান মালিকানাধীন একটি কারখানা। এই দুটি কারখানা শ্রমিকদের মধ্যেই মূলত আজকে সকাল থেকে সংঘর্ষের সূত্রপাত হয়েছে 10টার কিছু পরে। এবং আমরা এইখানে এসে এখন যেটি দেখতে পাচ্ছি, এই দুটি কারখানাকে ঘিরে পুরো ইপিজেডের এই সড়কটিতে আসলে উত্তেজনা বিরাজ করছে। যে কারণেই আসলে সংঘর্ষের সূত্রপাতের কথা শ্রমিকদের কাছ থেকে আমি জেনেছি, সেটি হচ্ছে এই জেএমএস কারখানাটি মূলত শ্রমিকদের 9 দফা দাবি, 9% বেতন ইনক্রিমেন্ট করা, সেটি সহ নানান দাবিতে, তাদের বেতন ভাতার দাবিতে গেল বুধবার থেকে তারা আন্দোলন করছিল। গত বুধবার যখন তারা আন্দোলন করছিল তখন চট্টগ্রাম ইপিজেডের যে মূল গেটটি রয়েছে সেটি তারা বন্ধ করে দেয় এবং তখন মেরিমো কারখানার যে শ্রমিক তারা আসলে সেই গেট পার হয়ে যেতে চাচ্ছিলেন। তখন সেদিন সংঘর্ষের সূত্রপাত হয়েছিল। সেখানে
মেরিমো কারখানার শ্রমিক আহত হয়েছিলেন। আজ এই জেএমএস কারখানা তাদের যে শ্রমিকদের দাবি দেওয়া, প্রশাসন বা কারখানার মালিক তারা তাদের দাবি দেওয়া মেনে নিয়েছিলেন বুধবার। তারই প্রেক্ষিতে আজকে মূলত এই দুই কারখানা শ্রমিকরাই কাজে যোগ দেন। সকাল 10টার পর এখানে মেরিমো কারখানার শ্রমিকরা তারা এসে এই জেএমএস কারখানায় আবারও হামলা করে পরিকল্পিতভাবে, সেটি তারা বলছেন এই কারখানার শ্রমিকরা। তো এরই প্রেক্ষিতে মূলত সংঘর্ষটি শুরু হয় এবং তারই প্রেক্ষিতে মূলত সংঘর্ষটি শুরু হয় এবং আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে দুই কারখানার শত শত শ্রমিক আসলে দুই পাশে অবস্থান নিয়েছেন এবং এরই মধ্যে সংঘর্ষে কিছু শ্রমিক আহত হওয়ার খবর আমরা পেয়েছি এবং আজকে তারা বলছিলেন যে মেরিমো যে কারখানাটি, সেই কারখানার শ্রমিকরা এসে এই জেএমএস কারখানায় হামলা চালিয়ে তাদের বেশ কিছু শ্রমিককে আহত করেছে। সেই সংখ্যাটি এখনও আমরা নিশ্চিত নই কত, কারণ হচ্ছে শ্রমিকদের পক্ষ থেকে নানান সংখ্যা এখনও বলা হচ্ছে। তবে তাদেরকে আমরা দেখেছি যে অ্যাম্বুলেন্সে করে এখানকার যে হাসপাতালগুলো রয়েছে, ব্যবজা হাসপাতাল, সেখানে নিয়ে যাওয়া হয়েছে। আপনি নিশ্চয়ই দেখছেন যে সেনাবাহিনীর সদস্যরা কারখানার গেটে অবস্থান নিয়েছেন। এর মধ্যে বিজিবি পুলিশ সদস্যদের দেখতে পাচ্ছি, তারা দুই কারখানার মাঝখানের যে জায়গাটি, সেই জায়গাটিতে অবস্থান নিয়েছেন এবং মূলত এই দুই কারখানার শ্রমিকদের মধ্যে দুই পাশে যে শ্রমিকদের অবস্থা, সেটি উত্তেজনা যে প্রশমনের তারা চেষ্টা করছেন। এই মুহূর্তে আমরা এই পাশে যেটি দেখতে পাচ্ছি যে একটি কারখানার শ্রমিক, যেটি মেরিকো কারখানার শ্রমিক, সেই মেরিকো কারখানার সামনের দিকে তারা আসলে একটি ব্যারিকেড দিয়েছিলেন সড়কে এবং আমরা দেখছি যে বেশ কিছু আমদানি রপ্তানি পণ্যবাহী গাড়ি সড়কের একপাশে দাঁড়ানো অবস্থায় আছে এবং একটি গাড়িতে ভাঙচুরও করা হয়েছে। প্রচুর ইটপাটকেল আমরা দেখতে পাচ্ছি এবং সড়কে যে গেট বা যে ব্যারিয়ার দেয়া হয়েছিল, সেই ব্যারিয়ার ভেঙে চুরে আসলে দুই পাশে শ্রমিকরা অবস্থান নিয়েছেন বা সংঘর্ষে লিপ্ত হয়েছিলেন। আমরা যে মেরিকো কারখানা, সেই কারখানার শ্রমিকদের আসলে দেখতে পাচ্ছি তারা কারখানার দিকে চলে যাচ্ছেন এখন এবং সড়কে আমরা দেখছি যে প্রচুর ইটপাটকেল পড়ে আছে। তো সার্বিকভাবে এই মুহূর্তে সেনাবাহিনী, পুলিশ সহ অন্যান্যদের হস্তক্ষেপে আমরা দেখছি যে মেরিকো কারখানার যে শ্রমিক তারা আসলে সেদিকে গিয়ে মিছিল সমাবেশ করছেন। আর কতজন আহত হয়েছে এখনো পর্যন্ত সেই সংখ্যাটি আমরা এখনো নিশ্চিত নই। এই ছিল আমার কাছে ইপিজেডে সংঘর্ষের সবশেষ খবর। সেন্টার ফর এনআরবি আয়োজিত ব্র্যান্ডিং বাংলাদেশ ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলছেন পররাষ্ট্র উপদেষ্টা। সরাসরি চলে যাচ্ছে সেখানে। চলছে যে এখানে তাদের প্রচারণা দেখলে মনে হবে যে এখানকে যুদ্ধাবস্থা বিরাজ করছে, হিন্দুদেরকে সমানে কচুকাটা করা হচ্ছে এবং তাদের বাড়িঘর সব লুটপাট করে ফেলা হচ্ছে। এই ধরনের একটা ইমেজ তারা কিন্তু সৃষ্টি করার চেষ্টা করছে এবং সেটা প্রপাগেট করছে ভারতীয় ডায়াসপোরা সমস্ত পৃথিবীতে। এখানে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনাদের যেখানে যেটুকু সুযোগ আছে সেখানে আপনারা, এটা যে সম্পূর্ণ মিথ্যা একটা প্রচারণা চলছে, কোনো ঘটনা ঘটাই তা না, কিন্তু যে কোনো বড় পরিবর্তনের ক্ষেত্রে কিছু ঘটনা ঘটে, কিন্তু যদি 10টি বাড়িতে আগুন দেওয়া হয়েছে তার মধ্যে 8টি কিন্তু মুসলমানের বাড়ি, সেটা কিন্তু বলা হচ্ছে না। 2টো হিন্দুর বাড়ি, যেটা তারা রাজনৈতিক পরিচয়ের কারণে হয়েছে, এটা তাদের কিন্তু ধর্মীয় পরিচয়ের কারণে হয়নি, কিন্তু সেটাকে প্রচারণা চালানো হচ্ছে না, চালানো হচ্ছে যে ওই 2টো হিন্দুর বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এখন এইখানে এই সঠিক অবস্থানটিকে তুলে ধরা, ডায়াসপোরা আমাদের যে আছেন, আমাদের যে এনআরবিরা আছেন, তাদেরকে আমি মনে করি যে তাদের এই দায়িত্বটা নিতে হবে। দেশের যে ইমেজ এবং আমাদের ইমেজের সবচেয়ে বড় অ্যাম্বাসেডর হচ্ছেন প্রফেসর ইউনূস, এমনকি তার বিরুদ্ধে পর্যন্ত কথাবার্তা বলা হচ্ছে উনি কিছু করছেন না ইত্যাদি ইত্যাদি। অথচ এরকম কোনো বিষয় কিন্তু এই সরকার মোটেই টলারেট করছে না। যেগুলো ঘটনা ঘটছে সেগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আমরা চেষ্টা করছি যে কোনো ঘটনা আসা মাত্র সেটার খোঁজখবর নিয়ে যেন প্রতিকার করা যায়। তো এই ডিসইনফরমেশন এবং মিসইনফরমেশনের মোকাবেলা করাতে আপনাদের একটা ভূমিকা আছে, সেটা আমি আপনাদেরকে একটু অনুরোধ করছি যে আপনারা পালন করুন। হয়রানি মিশনে এয়ারপোর্টে, বিশেষ করে এয়ারপোর্টে, এটা আমি আপনাদেরকে শুধু এটুকু বলতে পারি যে এমনকি যে ঘটনাটার কথা সম্প্রতি ঘটেছে, এটা অবিলম্বে এটার ব্যবস্থা নেওয়া হয়েছে এবং
আমি নিশ্চিত যে কালপ্রিট যে সে শাস্তি পাবে, কারণ এ ব্যাপারে আমি এটুকু আপনাদেরকে বলতে পারি যে আমার কলিগ যারা আছেন কাউন্সিল অফ অ্যাডভাইজার্সে প্রত্যেকে এই ব্যাপারে অত্যন্ত সচেতন এবং তারা চান যে এই জিনিসটা যেন যথেষ্ট ইমপ্রুভ করা যায়। আমি জানি আমার পরিচিত জনেরাও বিভিন্ন সময় হয়রানির সম্মুখীন হয়েছেন। এই রাজধানীতে এক অনুষ্ঠানে কথা বলছিলেন পররাষ্ট্র উপদেষ্টা, সরাসরি ছিলাম সেখানে। সংস্কার কমিশন প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন করে পরিকল্পনা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সকালে ভোটার হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট জেলার নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভার আগে সার্কিট হাউসে একথা জানান তিনি। সময় একদিনে স্থানীয় সব নির্বাচন করা সম্ভব না জানিয়ে তিনি বলেন, প্রধান উপদেষ্টার রোডম্যাপ অনুসারে জাতীয় নির্বাচনের কাজ করছে নির্বাচন কমিশন। সেই সাথে জাতীয় পরিচয়পত্র সংশোধনে আর্থিক দুর্নীতির সাথে জড়িতদের আইনের আওতায় আনার হুঁশিয়ারি দেন তিনি। প্রবাসী ভোটার অন্তর্ভুক্তির বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, প্রথম বছরে সম্ভব না হলেও পর্যায়ক্রমে সব প্রবাসীদের ভোটার তালিকায় আনা হবে। 495টা আর আমাদের ইউনিয়ন পরিষদ হচ্ছে 4595টা। এই সবগুলো নির্বাচন একদিনে করার যে এটা একটা আমাদের জন্য আদৌ গ্রহণযোগ্য একটা সুপারিশ নয়, এটা বাস্তবায়নযোগ্য নয়। ইসি এটাকে কোনো বাস্তবায়নযোগ্য পরামর্শ বলে মনে করে না। 16ই ডিসেম্বরের ভাষণে মাননীয় প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন, জাতীয় নির্বাচনের টাইম ফ্রেম নিয়ে যে বক্তব্য দিয়েছেন, সেটা মাথায় রেখে ইসি কাজ করছে। আমরা আমাদের সেই কাজ চালিয়ে যাচ্ছি। আর ওনার বক্তব্য অনুযায়ী যাতে আমরা নির্বাচন করতে পারি সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। গত বাজেটের পর 6 মাস না যেতেই আবারও বাড়ানো হলো মুঠোফোনে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারের খরচ। এবার প্রথমবারের মতো ভ্যাট বসানো হয়েছে ব্রডব্যান্ড সেবার উপরও। এতে চরমভাবে গ্রাহক সংকটে পড়তে পারে খাত। বিশেষজ্ঞরা বলছেন, গ্রাহক না বাড়লে কেবল ভ্যাট বৃদ্ধির কারণে ক্ষতির মুখে পড়বে প্রযুক্তি খাতের শিল্প। আর জানাচ্ছেন নাজমুস সাকিব। তথ্য প্রযুক্তি খাতে এগিয়ে যাওয়ার জন্য যখন মুঠোফোন আর ইন্টারনেটের দাম কমিয়ে গ্রাহক বাড়ানো জরুরি, তখন নানা করের ফাঁদে বাড়ছে অতি প্রয়োজনীয় সেবার দাম। এতে বিরূপ প্রভাব পড়েছে এ খাতে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন BTRC তথ্য মতে গত বছরের জুনেও দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী ছিল 12,91,00,000 লাখ। সবশেষ নভেম্বরে এসে যা দাঁড়িয়েছে 11,90,00,000 লাখে। অর্থাৎ 6 মাসে মোবাইলে ইন্টারনেট গ্রাহক কমেছে প্রায় 1 কোটি। তার মধ্যে আবারও বাড়ল মুঠোফোনে কথা আর ইন্টারনেটের দাম। অপারেটররা যখন গ্রাহক ধরে রাখার চ্যালেঞ্জে, তখন মোবাইল সেবায় সম্পূরক শুল্ক 20% থেকে বাড়িয়ে 23% করেছে NBR। এতে সম্পূরক শুল্ক, ভ্যাট ও সারচার্জ মিলিয়ে মোট 39% কর আরোপিত হয়েছে। আরও 3% বৃদ্ধিতে তা 42% উন্নীত হয়েছে। সব মিলিয়ে 100 টাকায় সরকার পাবে 56 টাকা 30 পয়সা, জানিয়ে ক্ষুব্ধ গ্রাহক ও অপারেটররা। অপারেটররা বলছে, দিনকে দিন যখন গ্রাহক কমছে, তখন এই সিদ্ধান্তে বিরূপ প্রভাব পড়বে সম্ভাবনাময় এ খাতে। বাজেটের এত আগেই এ সিদ্ধান্ত ব্যতিক্রম বলে মনে করেন তারা। এটা খুবই সারপ্রাইজিং আমাদের জন্য, বিশেষ করে মাত্র লাস্ট বাজেটেই একটা এক্সট্রা ইম্পোজ হয়েছে। আমরা তখনও বলেছিলাম যে গ্রাহক লেভেলে ট্যাক্স বাড়লে ওভারঅল সরকারের রেভিনিউ কমে যাবে। সো এখানে হয়তো আপনি সাপ্লিমেন্টারি ডিউটি হিসেবে আপনি হয়তো টাকা বেশি পাবেন, কিন্তু আপনার অন্যান্য রেভিনিউ আসলে কমে যাবে। জিডিপিতে ইম্প্যাক্ট হয়, কারণ যদি মানুষ ইন্টারনেট ইউজ করে, বেশি কানেক্টিভিটি বেশি হয়, তাহলে কিন্তু অফকোর্স আপনার জিডিপি ইনক্রিজ করে, কারণ সে প্রোডাক্টিভিটি বাড়ে। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে শর্ট টার্মটাই সরকার বেশি দেখছে যে তাড়াতাড়ি ট্যাক্স কিভাবে নেওয়া যায়। লং টার্মে কিন্তু খারাপ হবে কি, মানুষ আরো ইন্টারনেট কম ইউজ করবে, কারণ মানুষ তো এখন খরচ কমাই দিবে। শুধুই কি মোবাইল অপারেটর, প্রথমবারের মতো ব্রডব্যান্ড সেবায়ও 10% সম্পূরক শুল্ক আরোপ করেছে জাতীয় রাজস্ব বোর্ড। এতে 500 টাকার সংযোগে বাড়তি গুনতে হবে অন্তত 77 টাকা, আর 1000 টাকার সংযোগে বাড়তি দিতে হবে 155 টাকা। আর এসবের চাপ শেষ পর্যন্ত গিয়ে পড়বে গ্রাহকের ঘাড়ে। এর মধ্যে ISPAB সভাপতি ইমদাদুল হক জানিয়েছেন, সরকার সিদ্ধান্তে অটল থাকলে আগামী মাস থেকেই নতুন বিল গ্রহণ করতে বাধ্য হবেন তারা। আপনার 1000 টাকার প্যাকেজ যেটা আছে, 1000 টাকার প্যাকেজ সেটা হয়ে যাচ্ছে 1155 টাকা। তার মানে 155 টাকা সেখানে অ্যাড হচ্ছে। ব্রডব্যান্ড পেনিট্রেশন যেটা আছে, ব্রডব্যান্ড পেনিট্রেশন এখানে একটু বাধাগ্রস্ত হবে। এখানে একটু না, আমি বলবো যে
ভালোভাবে বাধাগ্রস্ত মানুষ। যে আইটিসি কিন্তু গভর্নমেন্ট বন্ধ করে দিয়ে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, গ্রাহক বৃদ্ধির দিকে নজর না দিয়ে শুধুমাত্র 1000 কোটি টাকা ট্যাক্স আদায় বিফলে যেতে পারে সরকারের জন্য। তাই বিষয়টি নিয়ে আবারও ভাবার জন্য অনুরোধ তার। ব্যাকএন্ডে আমি কিন্তু অনেক সুবিধা জনগণের এই সেবার মাধ্যমে আদায় করতে পারি। তাহলে দেখতে হবে জনগণের কাছে শুধু ট্যাক্সই আদায় করছি না, জনগণকে এই সেবা দেওয়ার মাধ্যমে জনগণের কাছ থেকে কিন্তু বিপুল পরিমাণ রাজস্ব আমি আদায় করছি। এই মুহূর্তে আরও 10% কর কমিয়ে দিয়ে নামমাত্র মূল্যে একটি ডিভাইস প্রদান করে প্রত্যেককে ইন্টারনেটে কানেক্টিভিটির মধ্যে সরকারকে আনা। মোবাইল ফোন যারা ব্যবহার করেন সেই সব গ্রাহকদের উপর 5% সম্পূরক শুল্ক বাড়িয়ে 2024-25 অর্থ বছরে সেটা 20% করা হয়েছিল এবং সব মিলিয়ে সেটা 39% পর্যন্ত গ্রাহকদের টানতে হতো। এবং এটা নিয়ে যেমন নানা ধরনের সমালোচনা ছিল, প্রায় 5 থেকে 6 মাস না যেতে আবারও যদি 3% বাড়ানো হয়েছে, এতে অনেকটাই ভোগান্তি বাড়বে গ্রাহকদের মুঠোফোন ব্যবহারে। বিশেষজ্ঞরা বলছেন, যদি গ্রাহক বাড়িয়ে সম্পূরক শুল্ক সহ অন্যান্য যে শুল্ক রয়েছে সেটা কমানো যায়, তাহলে এতে আরও স্বাচ্ছন্দ্য বাড়বে। নাজমুস তাকিব, এখন ঢাকা। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার ব্যর্থতার দিকে ধাবিত হচ্ছে উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নতুন করে ভ্যাট বাড়ানো মানুষের জন্য কষ্টকর হবে। সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, নতুন পাঠ্য বইয়ে যেসব জায়গায় আওয়ামী বন্দনা করা হয়েছে তা দ্রুত সংশোধন করতে হবে। তারাই পাঠ্য বইয়ে সর্বাগ্রে আওয়ামী লীগের শ্রেষ্ঠত্ব, স্তুতি, বন্দনা আর বিএনপি সেনা ছাউনিতে জন্ম বলে হেয় প্রতিপন্ন ও বিতর্কিত করার মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের মগজ ধোলাইয়ের প্রকল্প বাস্তবায়ন করতে চাচ্ছে। আবারও যে বই ছাপা হয়েছে সেখানে পৌরনীতি এবং একটি পৌরনীতি ও নাগরিকতা বলে একটি বইয়ের সেখানে এই কথাগুলি সন্নিবেশিত করা হয়েছে। তাহলে এটা কার সরকার? এই সরকার কাদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে? দেশ থেকে অর্থ পাচার বন্ধ হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। সকালে রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, হুন্ডি কমায় দেশের রেমিটেন্স প্রবাহ বেড়েছে। জানান, জুলাই আগস্টের অস্থিরতা সত্ত্বেও গেল 6 মাসে রেমিটেন্স বেড়েছে $3 বিলিয়ন। এ সময় $2.5 বিলিয়ন রপ্তানি বেড়েছে বলেও জানান গভর্নর। এই বিনিয়োগের টাকার সোর্সটা কিন্তু আপনারা বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পারবেন এই রেমিটেন্সের টাকা থেকে হচ্ছে। কাজে রেমিটেন্সের ভূমিকা আমাদের বিশালভাবে সর্বক্ষেত্রেই আছে। এফবিআই এবং ইউএস জাস্টিস ডিপার্টমেন্ট সবার সাথে আমাদের আলাপ হচ্ছে। তারা এই মুহূর্তে কিছু কিছু বাংলাদেশি অবস্থান করছে, আমাদের লোককে ট্রেনিং দেবেন কীভাবে সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করতে হবে যাতে সেটা বিদেশের আদালতে সেটা টেকসই হয় এবং বাংলাদেশের মতো যে বড় আকারে অর্থ পাচার এবং লোপাট এবং দিনে দুপুরে চুরি পৃথিবীর কোনো দেশে হয়। রাজধানীর পূর্বাঞ্চলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে চলছে 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলার 11তম দিনে সাপ্তাহিক ছুটির দিনে জমে উঠেছে মেলা প্রাঙ্গণে। বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী শারমিন পুতুল। মেলায় গৃহস্থালী পণ্যের স্টলগুলোতে ভিড় কেমন, আর দাম নিয়ে কি বলছেন ক্রেতারা? বিশেষ কি মিলছে এসব স্টলে, জানাবেন। উজ্জ্বল, বরাবরের মতোই কিন্তু নারীদের বেশ পছন্দের জায়গা গৃহস্থলী পণ্যের, সেটা যে কোনো মার্কেট হোক কিংবা মেলাতে বরাবরই দেখা যায় যে নারীদের ভিড় কিন্তু একটু গৃহস্থলী পণ্যের যে দোকানগুলো থাকে সেই স্টলগুলোতে বেশিই থাকে। সেই সুযোগে যে দোকানের বিক্রেতারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন নারীদেরকে আকর্ষণ করার জন্য কিন্তু আরও বিশেষ অফার দিয়ে থাকেন। সে ধরনেরই অফার এবার কিন্তু বাণিজ্য মেলায় রয়েছে। প্রত্যেকটা স্টলে আমরা কথা বলেছি এবং ঘুরে দেখেছি তারা 10% থেকে 50% পর্যন্ত প্রায় অফার দিচ্ছেন এবং ছাড় দিচ্ছেন। সেই সাথে তারা আকর্ষণীয় কিছু অফার দিয়েছেন, যেটি একটি যদি ওয়াশিং মেশিন কিনলে 40,000 টাকার পণ্য তাদেরকে হচ্ছে গিফট দেওয়া হবে। তাছাড়া সর্বনিম্ন প্যাকেজে রয়েছে আপনার 9,000 টাকার যে কুকারিজ আইটেমগুলো রয়েছে, যেমন ফ্রাই প্যানের যে 4টি সেট রয়েছে সেটির সাথে ইন্ডাকশন চুলা এটিও কিন্তু ফ্রি আছে। তাছাড়া রয়েছে আপনার বাচ্চাদের জন্য যে টিফিন বক্স,
বিভিন্ন ধরনের তারপরে হচ্ছে আপনার নারীদের অন্যতম যে এখন যে গ্যাসের যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যা সমাধানের একটি বড় উপায় কিন্তু আপনার ইন্ডাকশন চুলা, সেই চুলাও কিন্তু বেশ বিক্রি হচ্ছে আমাদেরকে জানিয়েছেন বিক্রেতারা। তাছাড়া বিক্রেতাদের মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখতে পেয়েছি গতবারের তুলনায়। এবারে বলছেন যে গতবার যে যা বিক্রি হয়েছে তার তুলনায় অর্ধেকের মতো বিক্রি হচ্ছে, একটু লসের দিকেই তারা আছেন। তবে এখনও আশার আলো দেখছেন, কেননা আজকে মাত্র 11তম দিন মেলার। হয়তো তারা ভাবছেন আগে মাত্র তো অর্ধেকও সময় হয়নি, সামনে আরও সময় রয়েছে, হয়তো তাদের বিক্রি আরও বাড়বে। তো এখন তো বেলা প্রায় সাড়ে 12টা, মেলা শুরু হয়েছে আপনার ওপেন হয়েছে 10টার দিকে, সেই তুলনায় 12টার দিকে 12:30টার দিকে বা মানুষজনের আনাগোনাও বেশ ভালোই রয়েছে। তবে আশা করা হচ্ছে যে বিকেলের দিকে ব্রাহ্মণবাড়িয়ার তিস্তাস নদীর তীরে অনুষ্ঠিত হচ্ছে নদী সম্মেলন। দিনব্যাপী এই আয়োজনে অংশ নিয়েছেন দেশের বিভিন্ন প্রান্তের নদী ও পরিবেশ কর্মীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী আজিজুল সঞ্চয়। সঞ্চয়, জানাবেন নদী বাঁচাতে সম্মেলনে কি কি বিষয় গুরুত্ব পাচ্ছে? উজ্জ্বল, আজকে বেলা 11:30 থেকে এই ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর তীরে অর্থাৎ কাশীনগর গ্রামে এখানে এই যে সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নদী এবং পরিবেশ কর্মীদেরকে নিয়ে এখানে নদী সম্মেলনটি শুরু হয়েছে। আমরা আয়োজকদের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে মূলত এই যে সারা বাংলাদেশের যেসব নদ নদীগুলো আসলে এই যে নদী রক্ষার যে আসলে আন্দোলন, সেই আন্দোলনটিকে কিন্তু বেগবান করার জন্যই আসলে তাদের এই নদী সম্মেলনের উদ্দেশ্য। এবং একটু জেনে রেখে উজ্জ্বল, ব্রাহ্মণবাড়িতে কিন্তু আন্তঃসীমানা মিলিয়ে প্রায় 21টির মতো নদী আছে এবং বেশিরভাগ নদীর অধিকাংশ এলাকাতেই কিন্তু আসলে এই যে দখল দূষণ এবং এই যে দখলের কারণে কিন্তু আসলে অস্তিত্ব সংকটে পড়ছে নদীগুলো। এবং এই যে নদী রক্ষার যে আন্দোলনটি আসলে যারা শুরু করছে, সেই আন্দোলনটিকে আরো বেগবান করার জন্য এবং আসলে এই আন্দোলনটিকে বেগবান করার জন্য কি কি ধরনের কর্মকৌশল নেওয়া যায় সেই বিষয়গুলোকে কিন্তু আসলে গুরুত্ব দিয়ে এখানে আসলে এই নদীর সম্মেলনটি আয়োজন করা হয়েছে। মূলত নদী এবং প্রকৃতি সুরক্ষা সংগঠন তরি বাংলাদেশ এই নদী সম্মেলনটির আয়োজন করেছে এবং আজকে এখানে দিনব্যাপী এই অনুষ্ঠানটি চলবে এবং 3টি অধিবেশন রাখা হয়েছে এই সম্মেলনকে ঘিরে। এবং এখন কিন্তু এই প্রথম অধিবেশনটি চলছে। এখানে এখন এই মুহূর্তে বক্তব্য রাখছেন জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মনজুর আহমেদ চৌধুরী। মূলত তিনি এখানে বক্তব্য রাখছেন। এরপরে কিন্তু আসলে অন্যান্য যেসব অতিথি আছেন তারা কিন্তু এখানে বক্তব্য রাখবেন। আমরা আয়োজক আসলে যেটি বলছেন যে মূলত এই যে সারা বাংলাদেশ আসলে এই যে নদী এবং পরিবেশ কর্মীর যে আন্দোলনটি আসলে যারা শুরু করেছিলেন, এই যে নদী বাঁচাও বা নদীর সুরক্ষার যে আন্দোলন, সেই আন্দোলনটি আসলে কিভাবে আরো বেগবান করা যায় এবং এই যে তারা কিন্তু আসলে একটি বিষয় তাগিদ দিচ্ছেন যে আসলে নদী এই যে দেশের স্বার্থে এবং প্রকৃতির স্বার্থে কিন্তু নদীগুলো আসলে যেগুলো একেবারে মৃত পায় সেগুলোকে কিন্তু আবার আবার এই যে এগুলোকে বাঁচানোর জন্য আসলে যে বিভিন্ন ধরনের কর্মসূচি আছে, সেই কর্মসূচি কিন্তু তারা আজকে এখান থেকে কিন্তু তারা নির্ধারণ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। একটু জানা রেখে উজ্জ্বল, ব্রাহ্মণবাড়িয়ার যে নদীগুলো আছে তার মধ্যে কিন্তু সবচাইতে যে পুরনো এবং যে প্রাচীন নদীটি আছে অর্থাৎ এই যে তিতাস নদী, এখানে কিন্তু এই সম্মেলনটি হচ্ছে এবং এই তিতাস নদী কিন্তু ব্রাহ্মণবাড়িয়া অন্তত 7টি উপজেলা দিয়ে বয়ে গিয়েছে। তবে আসলে সব জায়গাতেই আসলে বেশিরভাগ অংশেই এই যে নদীর যে প্রশস্ততা বা নদীর যে নাপতা কিন্তু সংকট দেখা দিয়েছে। মূলত আসলে দীর্ঘদিন ধরে এখানে নদীর খনন না হওয়া ছাড়া এই যে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের অর্থাৎ যেসব বর্জ্য আছে, বর্জ্যের অধিকাংশই কিন্তু পৌরসভার যে সোয়ারেজ লাইন আছে সেই দিকে কিন্তু সেখান দিয়ে কিন্তু আসলে এই তিতাস নদী দিয়ে কিন্তু এগুলো ফেলা হয়, যার ফলে আসলে নদীর দখল দূষণ কিন্তু বাড়ছে এবং এই দূষণের কারণে সে নদীতে দূষণের ঘনত্ব বাড়ে কিন্তু মাছের মরক দেখা দিচ্ছে। তবে আয়োজকরা বলছেন যে আজকে এখান থেকে তারা এই যে নদী সুরক্ষা আন্দোলনটি আরো বেগবান করার জন্য এখানে কর্মকৌশল তারা নির্ধারণ করবেন এবং তারা এই আন্দোলনটিকে কিন্তু আরো অনেকটা বেগবান করবেন। তো আমার কাছে এই ছিল ব্রাহ্মণবাড়িয়া থেকে নদী সম্মেলন সংক্রান্ত সবশেষ তথ্য। যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়ার ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল দাবানলে রূপ নিয়েছে লস অ্যাঞ্জেলেসের আগুন। 5টি এলাকার মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত প্যালিসেডস আর ইটনে এখনও নিয়ন্ত্রণের বাইরে 92 থেকে 97% আগুন। দাবানলে আশ্রয়হীন 1.5 লাখের বেশি মানুষের খাবার পোশাকের ব্যবস্থা করতে ব্যস্ত সময় পার করছেন স্বেচ্ছাসেবীরা। এ পর্যন্ত প্রাণহানি হয়েছে অন্তত 11 জনের। বাকিরা জানাচ্ছেন নুজাত কামাল। টানা 4 দিনের চেষ্টার পরও আগুন নির্বাপিত না হয়ে উল্টো অবিশ্বাস্য দ্রুততায় এগিয়ে আসছে। একরাশ ক্লান্তি নিয়ে তাই শেষ মুহূর্তে তড়িঘড়ি করে পিছু হটছেন লেলিহান শিখার সামনে অসহায় ফায়ার সার্ভিস কর্মীরা। টানা 3 রাত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহরে মাইলের পর মাইল এলাকা ছারখার করেও শক্তি হারায়নি অগ্নিকুণ্ড। 5টি এলাকায় আগুন জ্বলতে থাকলেও বাতাসের গতি নেমে এসেছে ঘন্টায় 20 থেকে 50 মাইলের মধ্যে। স্থানীয় সময় শুক্রবার রাত থেকে বাতাসের গতি আবারও বেড়ে ঘন্টায় 80 মাইলে পৌঁছাতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।
এতে আগুনের তীব্রতাও বাড়বে বলে শঙ্কিত প্রশাসন। দাবানল পরিস্থিতির আরও অবনতির আশঙ্কায় তাই এখনও জারি রয়েছে লাল পতাকা সতর্কতা। This was garage, but above it was our family room, which is how the china fell through. And then in the back is kitchen, and in the kitchen, the whole refrigerator just melted down like into a tiny little thing. স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা 7টা পর্যন্ত লিডিয়ায় 75%, হার্স্টে 37% এবং কেনেথে 35% দাবানল নিয়ন্ত্রণে আসে। সবচেয়ে বড় দুই দাবানল প্যালিসেডসের মাত্র 8% এবং ইটনে 3% নিয়ন্ত্রণে আনতে পেরেছে ফায়ার সার্ভিস। কিছু এলাকায় আগুন নিভলেও বাসিন্দাদের এলাকায় না ফিরতে সতর্ক করেছে প্রশাসন। এ পর্যন্ত সব মিলিয়ে আগুন গ্রাস করেছে প্রায় 40,000 একর এলাকা, বিধ্বস্ত হয়েছে 10,000-এর বেশি ভবন ও স্থাপনা। অ্যাকুওয়েদার বলছে ক্যালিফোর্নিয়ার ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল এই দাবানল। AccuWeather's preliminary estimate for total damage and economic loss from the fast-moving, wind-driven infernos in Southern California is $135 to $150 billion in total damage and economic loss, a truly staggering number reflecting the scale of this horrible disaster. দাবানলে দগ্ধ লস অ্যাঞ্জেলেসকে যুদ্ধক্ষেত্রের সাথে তুলনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সতর্ক করেছেন বাড়তে পারে প্রাণহানি। This time yesterday, these fires are mostly spreading out of control. We still got a long way to go, as we're out to hear from the governor and others. And while the winds have died down from the time, we expect they'll remain a threat until early next week. So we're going to keep working 24/7 to support state and local officials. তীব্র বাতাস, খরা আর পুরনো বাড়িঘর দাবানলের এ ভয়াবহতাকে অনিবার্য করে তুলেছে বলছেন বিশ্লেষকরা। নুজহাত কামাল, এখন বিশ্ব। এবি পার্টির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে বক্তব্য রাখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি চলে যাচ্ছে সেখানে। সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আমাদের কিন্তু একটু ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরতে হবে এবং হঠকারিতা করে ভুল সিদ্ধান্ত নিয়ে ভুল পদক্ষেপ করে আমরা যেন সেই সম্ভাবনাকে বিনষ্ট না করি, সেই বিষয়টা আমাদেরকে সবসময় লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, দেশের অবস্থা অর্থনৈতিক দিক দিয়ে খুব ভালো নয়, রাজনৈতিক দিক দিয়ে ভঙ্গুর অবস্থা হয়ে আছে, একটা ভাসমান পরিস্থিতি আছে। আমরা সেইটাকে একসাথে করতে চাই, আমরা সেটাকে একখানে নিয়ে সবাই মিলেই আমরা এই সমস্যাগুলো সমাধান করতে চাই। সবাই মিলে একসাথে হয়ে যদি আমরা সেই দানবকে, ফ্যাসিস্টকে সরাতে পেরেছি, তাহলে আমরা কেন পারবো না আমাদের জন্য সত্যিকার অর্থে একটা নতুন সম্ভাবনার একটা নতুন রাষ্ট্র নির্মাণ করতে। আমরা সংস্কারের কথা আগেই বলেছি, আবারও বলছি যে আমরা সংস্কার চাই। কিছু কিছু মানুষ আছেন যারা একটু ভুল বোঝানোর চেষ্টা করেন যে আমরা সংস্কার আগে নির্বাচন চাই বা নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছে। বিষয়টা কিন্তু সেটা না, এটা বুঝতে হবে। আমরা যেটা বলছি যে নির্বাচনটা কেন দ্রুত চাই, এই কারণে দ্রুত চাই যে নির্বাচনটা হলে আমাদের যে শক্তি, সেই শক্তি আরো বাড়বে, যে সরকার থাকবে, পার্লামেন্ট থাকবে, সে অনেক বেশি শক্তিশালী হবে, আর যে সংকটগুলো সৃষ্টি হয়েছে সেই সংকটগুলো দূর হয়ে যাবে। আমরা তো এই কথাও বলেছি যে আমরা নির্বাচনের পরে আমাদের দল থেকে আমরা বলেছি যে আমরা একটা ঐক্যবদ্ধ জাতীয় সরকার করতে চাই, সবাই মিলে রাষ্ট্রের সমস্যার সমাধানগুলো আমরা করতে চাই। এটা আমাদের কথা। এখন যারা অন্যান্য দলে আছেন, যারা রাজনৈতিক দলগুলো আছেন, তারা অবশ্যই এটা ভাববেন, চিন্তা করবেন এবং সেই হিসাবে তারা তাদের যে মতামত, সেই মতামত দেবেন। আমি বিশ্বাস করি তত্ত্বাবধায়ক সরকার, বা আমরা এটাকে বলছি না, আমরা বলছি ইন্টারিম গভর্নমেন্ট, সেই ইন্টারিম গভর্নমেন্ট তাদেরকে আমরা সমর্থন দিয়েছি, সমর্থন দিয়ে যাচ্ছি এবং এই সমর্থন দিয়েই তাদের পক্ষেই সম্ভব হবে আমরা একটা পথ খুঁজে পাবো, যে পথে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি একটা নতুন ইয়াং তরুণদের নেতৃত্বে এসছে। আমি ব্যক্তিগতভাবে খুবই আশাবাদী যে এই দলের মধ্যে যে সমস্ত তরুণেরা এসেছেন, যারা দল করছেন, দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তারা অবশ্যই সফল হবেন এবং বাংলাদেশে এবি পার্টি একটা
অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক ভূমিকা রাখতে সক্ষম হবে বলে আমি বিশ্বাস করি। আমি আবারও সব শেষে আপনাদেরকে আহ্বান জানাবো যে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে আমাদের যে স্বপ্ন সেই স্বপ্নকে আমরা বাস্তবায়িত করি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। এখন ঢাকা শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। রাজধানী সহ দেশের অনেক জায়গায় তীব্র গ্যাস সংকট, দিনে 120 কোটি ঘনফুট পর্যন্ত ঘাটতি, ফের দাম বাড়লে বিপাকে পড়বে শিল্প খাত। গ্যাস পাচ্ছি না, সরকারকে 1080 টাকা বিল দিচ্ছি। এখন যদি গ্যাসের সিরিয়াল দেই তাহলে মনে করেন 2 ঘন্টার সময় 1.5 ঘন্টার সময় যাবে। প্রথমবার ভ্যাটের আওতায় ব্রডব্যান্ড সেবা, কমবে গ্রাহক বলছেন অপারেটররা। মুঠোফোনে ইন্টারনেট খরচ বাড়ায় ক্ষতির শঙ্কায় প্রযুক্তি খাত। চট্টগ্রাম ইপিজেডে 2 পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, আহত 19 জনকে হাসপাতালে ভর্তি। একদিনে সারা দেশে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয়, সিলেটে সিএসি। সংস্কার কমিশনের প্রতিবেদনের পর নিবন্ধন নিয়ে পরিকল্পনা। আর এই ছিল এখন ঢাকার আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন এখন.টিভি, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, সরাসরি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।